স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি গোলাম কিবরিয়া। ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার বার্তা নিয়ে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। গত ৩ দশকের মধ্যে এটাই প্রথম চীনের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফর। এই সফরকে তাই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সরকার। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের নানা দিক নিয়ে আলোচনা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুই জ্যেষ্ঠ কূটনীতিক, ইনাম আহমেদ চৌধুরী এবং ওয়ালিউর রহমান। স্বাগত আপনাদের। যেটি বলছিলাম যে ৩ দশকের মধ্যে এটি প্রথম চীনের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, এবং সরকার এবং সংশ্লিষ্টরা মনে করছেন এটি বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনার বিশ্লেষণ জানতে চাই, কোন কোন দিক থেকে এটি তাৎপর্য বহন করে? এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভিজিট বলা যেতে পারে। আপনি দেখুন, প্রথমে চীনাদের তরফ থেকেও তারা বলা হয়েছে, তাদের অ্যাসিস্ট্যান্ট ফরেন মিনিস্টার এটাকে যখন করতে গেলেন, তিনি বললেন একটা মাইল ফলক সৃষ্টি হবে, এবং চীনা গণমাধ্যমেও এটার প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তারা অত্যন্ত জোরে সোরে এটা গুরুত্বের কথা প্রকাশ করেছেন। বাংলাদেশেও এটাকে অত্যন্ত উষ্ণভাবে স্বাগত জানানো হয়েছে, এটাকে মাইল ফলক হিসেবে বর্ণনা করা হয়েছে, এবং এর নিয়ে যে আশা এবং উদ্দীপনা জেগেছে সেটা বিশেষ লক্ষণীয়। আপনারা দেখেছেন যে শুধুমাত্র সুধী সমাজে বা যার কনসার্ন ওই মহলে নয়, ডিপ্লোম্যাটিক মহলে নয়, সরকারি মহলে নয়, এই যে উৎসাহ, উদ্দীপনা এবং ঔৎসুক্য, এটা কিন্তু আমি বলবো জনগণের মধ্যে ছড়িয়ে গেছে। এটা আপনারা লক্ষ্য করেছেন। এই ধরনের একটা ভিজিট এই ধরনের ইম্প্যাক্ট যে সৃষ্টি করতে পারে, এটা কিছুটা অভাবনীয় বটে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা আমাদের মনে রাখতে হবে, চীন আমাদের একটা পরীক্ষিত বন্ধু। তার সঙ্গে আমাদের যোগাযোগ হাজার হাজার বছর, ২০০০-এরও বেশি বছর ধরে বিভিন্ন সূত্র পরিচয়। এবং চীনের সঙ্গে যে সহযোগিতা, সেটা যে অর্থনৈতিক সহযোগিতা সীমাবদ্ধ রয়েছে তা নয়, তাদের সঙ্গে আরেকটি ডাইমেনশন রয়েছে, আত্মিক সহযোগিতাও রয়েছে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। এবং চীন বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বন্ধু হিসেবে, বা বাংলাদেশ বর্তমানে যে ভৌগোলিক পরিধিতে রয়েছে তার জনগণের বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা সবসময় তাকে পেয়েছি, যদিও শুধু ৭১-এর পরে একটা ভূ রাজনৈতিক কারণে তাদের সঙ্গে আমাদের তারা দূরত্বে চলে গিয়েছিলেন, তারা পাকিস্তানের সমর্থন দিয়েছিলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা এর মানে এই ছিল না যে বাংলাদেশের জনগণের বিরোধী তারা ছিলেন, কারণ এর পরে ১৯৭২ সন থেকে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের জনগণের প্রতি, বাংলাদেশের প্রতি তাদের সহযোগিতার ব্যাপারে তারা উদ্গ্রীব রয়েছেন। আমার মনে আছে যে ১৯৭২ সালে যখন আমরা আংটাড সম্মেলনে আংটাডের প্রার্থী হলাম, সান্তিয়াগো দে চিলিতে 3rd আংটাডের সময়, তখন কিন্তু প্রেসিডেন্ট আয়েন্দে বলেছিলেন যে চীনের সম্মতি না হলে তার পক্ষে এটা গ্রহণ করা সম্ভব হবে না। তো চীনের সঙ্গে আমরা যখন অ্যাপ্রোচ করেছি, তখন চীন বলেছে পাকিস্তানের সঙ্গে তারা আলোচনা করবেন। তো যাই হোক, সে টু কাট ইট শর্ট, আলোচনা করার পর তারা তাদের অনাপত্তিতেই আমরা সদস্যপদ পেলাম, এবং এটা ঘোষণা করা হলো যে এটা এই সার্বিক ইউনানিমাসলি আমাদের গৃহীত করা হলো। তারপরে আমরা দেখেছি একটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের, যদিও চীন স্বীকৃতি দেয়নি, বা সম্পর্ক স্থাপনের কথা হয়েছিল। এবং আমার মনে হচ্ছে ১৯৭৫ সনের প্রথম দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের 4 জনকে আমরা গিয়েছিলাম। তা আমি একমাত্র সরকারি কর্মকর্তা ছিলাম সেখানে। পাঠানো হয়েছিল চীনের সঙ্গে এটা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার জন্যে, এবং আমাদের প্রতি করা নির্দেশের প্রতি আমার প্রতি, কারণ আমি একমাত্র সরকারি স্বাধীনতার পর কি সেটাই প্রথম প্রতিনিধি দল? সেটা প্রথম, সেটা হ্যাঁ, সেভাবেই উল্লেখ করা হয়েছে, সেটাই প্রথম। এবং তখন আমরা সইও করেছিলাম 4টে বিক্রয় এবং ক্রয় চুক্তি, আমরা MOU সই করেছিলাম, এবং সেটাই তারপরে সেটা প্রেসে প্রকাশ করা হয়েছিল। তারপরে দেখতে পাচ্ছি যে ওই যদি যে প্রপেন্সিটি, এই যে এটা ছিল, এটা সবসময় ছিল, এবং সুযোগের সন্ধানে ছিল। এর আগেও ঝুট রপ্তানি করার চেষ্টা হয়েছিল, এবং তারা এ ব্যাপারে স্বাগত জানিয়েছিল। এবং তারপরে অক্টোবর মাসে এটা বোধহয় জিয়াউর রহমান সাহেবের সময়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এটা হলো, ওই রেকগনিশন, তার স্বীকৃতি জানে। এবং তারপরে আমরা লক্ষ্য করেছি কম বেশি সব সরকারের আমলেই চীনের প্রতি এই যে ভ্রাতৃত্বের সহযোগিতার বন্ধন, এটা অটুট ছিল রয়েছে। এবং সবাই এটা শুধু কোনো দল বিশেষে নয়, আমি বলবো জনগণের
একটা এই ব্যাপারে যথেষ্ট আগ্রহ এবং আপনি বলছিলেন যে এই যে চীনের প্রেসিডেন্টের এই ভিজিটটা বাংলাদেশের জনগণের মধ্যেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীরাও অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটা চীনের যদি সব অপরপক্ষে দেখি, ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে চীনের সঙ্গে আমাদের সম্পর্ক ধরুন তিনটি দিক আছে। একটি রয়েছে বাণিজ্যিক দিক, একটা রয়েছে বিনিয়োগের দিক, আরেকটা রয়েছে কোঅপারেশন, আন্তঃরাষ্ট্রীয় কোঅপারেশন। সেই কোঅপারেশন আবার দুটো, একটা হচ্ছে সহযোগিতা আর দ্বিতীয়টি হচ্ছে ভূ রাজনৈতিক ব্যাপারে যে একাত্মবোধ, যেখানে স্বার্থের একটা মিশ্রণ থাকতে হবে। তো সেই হিসেবে দেখা যেতে পারে যে তিনটি বিষয়ে আমরা অত্যন্ত বেশি রকমভাবে চীনের সঙ্গে সম্পর্কযুক্ত আছি। বাণিজ্যের ক্ষেত্রে ধরুন এটা বলা হয়ে থাকে যে আমাদের ঘাটতি রয়েছে বাণিজ্য, কিন্তু আমরা প্রায় 4,725টি আইটেমস বোধ হয় বা 5,000-এর মতো আইটেমস আমরা শুল্কমুক্ত দিয়ে থাকি, এবং আমরা আশা করেছিলাম যে এইবার বোধহয় শুল্ক মুক্তির কথা ওঠানো হবে। হয়েছে কিনা আমি ঠিক জানি না শুল্কর ব্যাপারে, কিন্তু যাই হোক চীনের আমাদের রপ্তানি ধরুন 800 মিলিয়ন ছিল গতবার, এবং তাদের কাছ থেকে যে আমাদের আমদানি অনেক বেশি ছিল, প্রায় 10 মিলিয়নের মতো। তো এই যে আমাদের ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে, এটা আমাদের কাটিয়ে চেষ্টা করা উচিত। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা চীন থেকে যে আমদানি করি, আমাদের রপ্তানি শিল্পের আপনার র মেটেরিয়ালসগুলো, মোস্টলি তুলো বা এইরকম অ্যাক্সেসরিজ, এগুলো আমরা আমদানি করে থাকি। সেদিক থেকে এই তাদের কাছে আমরা ভ্যালু অ্যাডেড হই, আবার বহির্বিশ্বে এটা রপ্তানি করছি। আর আমাদের বিনিয়োগের কথা বলতে গেলে বলা যেতে পারে যে চীন আমাদের দেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহী রয়েছে। এখন চীনের যেসব প্রয়োজন, এই যে আপনার বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া হবে ইত্যাদি, এগুলো যেন আমার একটি থাকবে যে কোরিয়ার সঙ্গে যা হয়েছিল ওরকম যেন পুনরাবৃত্তি না হয়। এটা যদি হয় তাহলে কিন্তু অশোভন হয়ে যাবে। এই বিনিয়োগের ব্যাপারে আমাদের এগিয়ে আসতে হবে, সমস্ত সুবিধে করে দিতে হবে। আর সহযোগিতার ব্যাপারে বলতে পারি যে কোঅপারেশন তাদের সঙ্গে রয়েছে, এবং ভূ রাজনৈতিক ব্যাপারে এই ব্যাপারটা কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন। এই যে তারা বলছে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা আছে, তারা সাগর দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বলেছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে চীন একটা ভূ রাজনৈতিক একটা যে আবেশ সৃষ্টি করছে সব দেশকে নিয়ে, কাউকে কিন্তু বাদ দিয়ে নয় করছেন, এবং তারা মনে করছে সকলের প্রসপারিটিতে তাদেরও প্রসপারিটি হবে। তো এটা সেদিক থেকে আমাদের কাছে উল্লেখযোগ্য। আরেকটা জিনিস লক্ষ্য করুন, এ ব্যাপারে তাদের কিন্তু কোনো কমতি নেই। তারা ধরুন আপনার করেছেন বাণিজ্যের কথা বলেছিলেন যারা বিজনেসম্যান, তাদের সঙ্গেও আপনার 19টা এমওইউ এবং চুক্তি হয়েছে, $13.5 বিলিয়ন। এটা অনেক বড় বিষয়, বিরাট ব্যাপার। তারপর এদিক থেকে হয়েছে 27টা, আপনি বললেন 27টা চুক্তি, বিরাট অঙ্ক করে ব্যাপার নয়। এই জিনিসটা যদি আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সত্যিকার ভাবে একটা নতুন দিগন্ত এবং দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের দিকে আমরা যেতে পারবো চীনের সঙ্গে, নিঃসন্দেহে, যদি এটা অব্যাহত থাকে। অবশ্যই আমাদের পারস্পরিক সহযোগিতা। আমি একটু যাচ্ছি ওয়ালির রহমানের কাছে। দুই দেশে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে চীনের প্রেসিডেন্টের একটা বৈঠক ছিল, এবং বৈঠকের পর দুজনই কিন্তু বলেছেন যে অত্যন্ত ফলপ্রসূ তাদের আলোচনা হয়েছে। এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাবো। কিন্তু আরেকটা বিষয় আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখি, সেটা হচ্ছে যে এই চীনের প্রেসিডেন্ট কিন্তু আরেকবার বাংলাদেশে এসেছিলেন যখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো এদিকটা ওনার এটা দ্বিতীয় ভিজিট, তো এটা থেকে আমরা কোনো অ্যাডভান্টেজ পাবো কিনা? উনি একবার এসে দেখে গিয়েছেন, আবারও আসলেন, সেই বিষয়টা। আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তর আমি দেব যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 2013 সালে গেলেন বেজিংয়ে ওনার দাওয়াতে, ইনভিটেশনে, এবং সেই মিটিংটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল, যার ফলে আমরা পরবর্তীতে যা রিফ্লেকশন দেখলাম যে পদ্মা সেতু যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের টাকা দিতে অস্বীকার করলো একটা তুচ্ছ কারণে, তখন প্রধানমন্ত্রী বললেন যে এটা আমরাই করব, দরকার নেই, ইউ ক্যান গো হোম, উই শ্যাল ডু ইট আওয়ারসেলভস। এবং এটা তিনি করতে পেরেছিলেন চীনের একটা পরোক্ষ সাহায্যের বার্তা তিনি পেয়েছিলেন, একটা আশ্বাস ছিল। তো দেখুন যে পদ্মা সেতু যে আজকে হচ্ছে, সেইটা হওয়ার পিছনে চীনের টাকা শুধু না, টেকনোলজি শুধু না,
ওদের যে চেষ্টা, একটা moral engineering support সাহায্য, যেমন ধরেন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, যেটা সেখানে আমি একটু ইনভলভ ছিলাম কাকতালীয়ভাবে, যে বোল্ডার ছাড়া আপনি কোনো পিলার করতে পারেন না। এবং খেয়াল করবেন যে কিছুদিন কিন্তু ব্রিজটা হঠাৎ থেমে গেল, প্রায় 3-4 মাস বন্ধ ছিল, ওই যে অগ্রগতি হচ্ছে না কনস্ট্রাকশনের। ইট ওয়াজ চায়না যার কাছে আমরা গেলাম, এবং চাইনিজ গভর্নমেন্ট তারা জানে কোথায় বোল্ডার আছে। সেই কালিমান্তান দ্বীপ যেটা ইন্দোনেশিয়াতে, সেখানে এই সমস্ত বোল্ডার, পৃথিবীতে সমস্ত বড় 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 যত ব্রিজ হচ্ছে, জাপান ওদিকে, চায়না ওদিকে, এদিকে আমরা এসছি, সেখান থেকে নিয়ে আসা হলো। চায়নাজ ডাইরেক্ট সাপোর্ট তারা নিয়ে এসছে, দিয়েছে, এবং তাদের ইঞ্জিনিয়ার এখানে কাজ করছে যাতে করে পিলারগুলো ঠিক থাকে। তো আপনার আর এই সাথে সাথে প্রধানমন্ত্রীর সাথে তো বিভিন্ন রকম আলাপ হয়েছে। আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে আলাপ হয়েছে। 2 নম্বর হলো যে 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 আমাদের এখানে যে তারা সাহায্যের প্রতিশ্রুতি করেছিল, সেই প্রতিশ্রুতির কতগুলো অগ্রগতি হয়েছে, যেমন ঢাকা চিটাগং 4-ওয়ে লেন, এবং তাদের বিভিন্ন জায়গাতে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে সাহায্য করবে, রেল লাইনে সাহায্য করবে। এটা প্রায় ঢাকা চিটাগং আপ টু সিলেট, এই এলাকাটা আপনার সম্পূর্ণভাবে যে একটা কানেক্টিভিটি হচ্ছে থ্রু দিস রিলেশনশিপ উইথ চায়না, এটা লক্ষণীয়। এটা হলো একদিক। 2 দিক, আর তাছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে যা আমরা করছি, এবং সেখানে আমাদের সম্পর্ক, আমরা একই সাথে মোটামুটি কাজ করি, এক্সেপ্টিং যে তারা সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, আমরা না। এবং এখানে অবশ্য এটা বলে রাখা ভালো, যেহেতু এই প্রশ্ন আপনি করেছেন, সেটা হলো যে চীন যে 71-এর কথা অনেকে বলা হয়, তার ক্লারিফিকেশন আমি দিচ্ছি প্রায় কালকের থেকে আজকে সারাদিনই। সেটা হলো এই যে জুন মাসে কিন্তু চীনের কাছে যখন পাকিস্তান আবার গেল, তারা তাদের হেভি ওয়েপনারি ডিফেন্স আর্মামেন্ট এক্সপোর্ট করা বন্ধ করে দিল। 71 জুন, 71 জুন মাসে। খুব কম লোক জানে এটা। তো তখন আপনার ভুট্টো সাহেবকে পাঠালেন বেজিংয়ে, মাউসেদুং চৌমেনলাই বললেন যে দেখো, এটা একটা গণযুদ্ধ হচ্ছে পূর্ব পাকিস্তানে, এই যুদ্ধে তোমরা জিততে পারবে না, এটা হলো আমাদের অ্যাসেসমেন্ট। কাজে তোমার কাছে অনুরোধ থাকবে যে ফিরে যাও, ফিরে গিয়ে প্রেসিডেন্ট সাহেবকে বলো যে শেখ মুজিবুর রহমানকে তোমরা যে আটকে রেখেছো জেলে, তার সঙ্গে তোমরা আলাপে বসো, সেই আলোচনার মাধ্যমেই তোমরা এই সমস্যার সমাধান করতে পারবে। তো লোক এই যে জিনিসটা তারা বলেছে, পরবর্তীতে তারা ভেটো দিয়েছে আমাদেরকে, যখন আমরা আমাদের যুদ্ধের শেষ ক্রান্তি লগ্নে। তো সেটা ইটস এ পার্ট অফ দি প্রোগ্রাম, পার্ট অফ দ্য রিলেশনশিপ উইথ পাকিস্তান। তারা যেখানে অস্ত্র বন্ধ করে দিল, ওই ছোটোখাটো অস্ত্র স্পেয়ার্স ছাড়া, জুন মাসে, তারপরে তারা রিটার্ন দিল পাকিস্তানকে 3টা ভেটো দিয়ে নিউ ইয়র্কে। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই তিনি জানেন, এবং তাকে জানানো হয়েছে, তিনি বোঝেন এবং জানেন তিনি নিজে। এবং তার যে প্রজ্ঞা, সেই প্রজ্ঞা দিয়েই তিনি, এবং চীনে তিনি গিয়েছেন, সেই সুবাদে তিনি তাদেরকে এইভাবে আলাপ করেছেন। একটা কথা বলা দরকার এখানে, যে সেটা পরে আমি আরও এগিয়ে যাব, সেটা হলো এই যে চীনের যে ইনভেস্টমেন্ট আমরা চাচ্ছি, এই কথাটাও আজকে আলাপ হয়েছে ওখানে। সেটা হলো যে আমরা প্রায় 100 বিঘা জমি, 100 একর জমি কিন্তু ওদেরকে দিয়ে দিয়েছি। এইবার সেটাকে ফর্মালাইজ করা হবে। হ্যাঁ, ইপিজেড। আমরা একটা বিরতি নিয়ে আসি, তখন এই প্রসঙ্গটা আরো কথা আমি এটা বলবো অবশ্যই। নিচে একটা বিরতির সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে প্রসঙ্গে কথা হচ্ছিল চীনের বিনিয়োগ বাংলাদেশে, আমরা জানি যে এবার চট্টগ্রামে একটা বিশেষ অঞ্চল গড়ে তোলা হচ্ছে, যেখানে এক্সক্লুসিভলি চীনের বিনিয়োগকারীদের জন্য। এই ধরনের উদ্যোগগুলো কতটা কার্যকর হবে আপনি মনে করছেন, যে চীনের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য? এটা আনঅফিশিয়ালি
এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তারা কাজ করছে ওখানে। কিন্তু এবারে অফিসিয়াল এটাকে আপনার আমি আশা করছি যে তার সাইন করা হবে ইত্যাদি। তো 100 একর জমি, যে সেখানে কন্ডিশন হচ্ছে যে আমরা কিছু দেব না, গ্যাস না, ইলেকট্রিসিটি না, তারা তৈরি করে নেবে। এবং ছোট এবং মিডিয়াম সাইজ ইন্ডাস্ট্রি তারা এখানে করবে, এবং সেই ইন্ডাস্ট্রি তারা আমাদের দেশে যে প্রোডাক্টস হবে তারা আমাদের দেশে তারা দেবে এবং তারা এক্সপোর্ট করবে। এবং সেখানে আমরা চাই, যেটা আমাদের যে এফবিসিসিআই যারা আছেন, বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মতলুব আহমদ সাহেব, তার সঙ্গে সকালে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, ভেরি ইন্টারেস্টিং, যেটা আমরা বলি কিন্তু সবাই তো বলে না, যে তাদের কাছে আমাদের ডিমান্ড, যখন আমরা বসছি, কালকে বসেছিলাম, আজকে বসবো, যে তোমরা যে যে ইপিজেড এক্সপোর্টেশন জোন বলা হবে, কিন্তু বেসিক্যালি এখানে তারা প্রোডাক্ট করবে, সেগুলো কিন্তু যাবে যেন আমাদের ব্র্যান্ড নেমে তোমরা এক্সপোর্ট করো। মেড ইন বাংলাদেশ চায়না থাকবে কিন্তু ব্র্যান্ড নেম বাংলাদেশ, যে যাই তোমরা তৈরি করো। এবং তারা তো যে মার্কেট প্লেস অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, এবং এখানে 100 একর জমি তাদের জন্য কিছুই না, কিন্তু যখন সেটাকে আমাদের ব্র্যান্ড হিসেবে আমরা এক্সপোর্ট করতে পারবো, দ্যাট উইল বি এ গ্রেট থিং। এবং সেখানে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়েকে আমাদের এমপ্লয়মেন্ট সেখানে হবে। এটা আমাদের জন্য একটা বিরাট সম্ভাবনার এবং আরো দ্বার আমাদের খুলে দেবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ক্ষেত্রটাও কি প্রসারিত হবে না? বাংলাদেশ থেকে তো কিছু কিছু নিতেই হবে তাদের, ধরুন প্রোডাকশনের ক্ষেত্রে আমি বলছি এই ইন্ডাস্ট্রিগুলোর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তাদের না, এইগুলো ধরুন সেগুলো তারা ব্যবস্থা করে নেবে, এ নিয়ে আমাদের সঙ্গে কোনো সমস্যা হবে না। কিন্তু বেসিক জিনিস হচ্ছে যে আমরা পাওয়ার দেব না, আমরা গ্যাস দেব না, এই সমস্ত দায়িত্ব তাদেরই। তারা কিভাবে গ্যাস আনবে, পাওয়ার কিভাবে করবে, সম্পূর্ণ তাদের উপরে। এই সঙ্গে আরেকটা কথা বললে আমি শেষ করব, যে এই কথাটা অথবা না মেবি আপনি ওনাকে জিজ্ঞেস করেন, তারপরে আরেকটা প্রসঙ্গে যেতে চাচ্ছি, যে এই যে চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর, এই সময়ে বাংলাদেশ কিছুদিন আগে আমরা দেখলাম যে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল পাকিস্তানে, সেখানে বাংলাদেশও গেলেন না, ইন্ডিয়াও যায়নি, এবং সেটা নিয়ে আজকে ভারতের একটি পত্রিকায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে উনি পরিষ্কার বলেছেন যে ভারত এবং বাংলাদেশের সার্ক সম্মেলনে না যাওয়ার কারণ আসলে সম্পূর্ণ ভিন্ন। তো এই প্রসঙ্গটা এসছে এই জন্য যে এই সময় চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ভারত বাংলাদেশের সম্পর্কে কি কোনো রকম কোনো নতুন কোনো মাত্রা দিবে কিনা? হ্যাঁ, এই জন্যই আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী খুব পরিষ্কারভাবে জিনিসটা বলে দিয়েছেন যে বাংলাদেশ যায়নি, কেননা পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চেয়েছে এবং করেছে, তার জন্য তিনি যাননি, বাংলাদেশে যায়নি। খুব পরিষ্কার বলেছে। এর সঙ্গে উরি সংঘর্ষ বা অন্য কিছু সম্পর্ক নেই। এবং এবং এ ব্যাপারে চীনাদের আমরা দেখেছি তাদের অন্যরকম একটা চিন্তাধারা রয়েছে। উরি সম্পর্কে তাদের মতামত তারা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে ওখানে যে বলা হয়েছে পাকিস্তান ইন্ডিয়া সিল করে দেওয়া হবে, কিংবা এটা নিয়ে আরও একটা বিরাট উত্তেজনার সৃষ্টি হয়েছে, সে ব্যাপারে তাদের বক্তব্য, তারা চীন বলেছেন উরিতে সব তদন্ত করা হয়নি ভালো রকমভাবে, তদন্ত না করে এই উত্তেজনার সৃষ্টিটা দক্ষিণ এশিয়ার জন্য উত্তেজনার প্রশমিত করার চেয়ে বেশি বাড়িয়ে দেবে, এসব কথা বলেছে তারা। তিনি সেই জন্য আমার কাছে মনে হয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংগত কাজ করেছেন। এই ব্যাপারে তাদের যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা থাকতে পারে যে আমরা অন্য দেশের অনুসরণ করে করেছি, তা কিন্তু নয়। এখানে আমাদের নিজস্ব স্বার্থ যেখানে বিঘ্নিত হয়েছে, লঙ্ঘিত হয়েছে, সেখানে আমরা আমাদের স্বার্থের অনুকূল। এটা তো গেলে একটা দিক, আমি জানতে চাচ্ছি সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমাদের দেখতে হবে চীন কিন্তু সবাইকে নিয়েই করছে। চীনের তারা ভারতের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে তো আছেই ওদের, তারপর সব দেশ নিয়েই তারা কিন্তু এগোতে চাচ্ছে। এবং এটা একটা বিরাট স্বপ্ন, বিরাট কল্পনা তাদের জন্যে। এবং আমার কাছে মনে হয় চীন, মহাচীন আমি বলবো, তাদের যে বিরাট একটা কল্পনা নিয়ে এসেছে, এটা আমাদের দক্ষিণ এশিয়া শুধু নয়, পারস্পরিক আপনার ইন্ডিয়ান মহাসাগর এবং এই এলাকার যে দেশগুলোর জন্য একটা মুক্তির সনদ বলা যেতে পারে। আমরা যদি ভালোভাবে এগোতে পারি সব মিলিয়ে, তাহলে কিন্তু এটা সত্যি সত্যিভাবে এই নতুন দিগন্তের উন্মোচন হতে পারে।
কারণ আপনারা লক্ষ্য করুন যে চীনের প্রধানমন্ত্রী এসছেন, তিনি সকলের সঙ্গে, প্রেসিডেন্ট এসছেন, সবার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছেন। তিনি মাননীয় স্পিকারের সঙ্গে দেখা করেছেন, স্পিকারের সঙ্গে যে পার্লামেন্টের সদস্যদের যাওয়া আসা, আলোচনা, মতামত বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই যে পার্লামেন্টে যারা ল মেকার্স যারা আছেন তারা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাদের সঙ্গে যোগাযোগের সেতু বানিয়েছেন। তিনি প্রধান বিরোধী দল যে নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে আলাপ করে যে যাদের যে উষ্ণ সম্পর্কের কথা আলাপ করেছেন, প্রেসিডেন্ট জিয়ার কথা স্মরণ করেছেন, সহযোগিতার কথা মনে করেছেন। তারপর তিনি এখানে বাণিজ্যিক যে চাইনিজ ডেলিগেশন, আমাদের বাণিজ্যিক ডেলিগেশন, তারা দেখা করেছে। মাননীয় বাণিজ্য মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সেখানে তারা ওই 13.6 বিলিয়ন ডলারের আপনার ব্যবসা বাণিজ্যের কথা সই করেছেন। দেখুন, আপনি সব দিক দিয়ে, ব্যবসা বাণিজ্য হোক, আপনার পার্লামেন্টারি হোক, গণমৈত্রী হোক, প্রত্যেকটা দিকে তারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এই যে আমাদের সম্পর্কটা। সুতরাং আমার কাছে মনে হয় এই যে আমরা স্বাক্ষর করলাম, ধরুন এখানে যে 27টা চুক্তি, 6টি তো এখানে স্বাক্ষরিত হয়েছে, 6টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই যে এগুলো নেওয়া হলো, এটা একটা বড় ব্যাপার এবং এগুলো ইমপ্লিমেন্টেশনের জন্যে আমাদের কিন্তু একটা ভালো ব্যবস্থা প্রথম থেকে করতে হবে। এটা যেন বছরকে বছর দীর্ঘসূত্রিতায় এটা কবর রচনা যাতে না হয়। কারণ আমরা যত করতে পারবো ততই কিন্তু আমরা পেতে পারি। কারণ আমাদের আরেকটা যে লক্ষ্য রাখতে হবে যে যা দিচ্ছে তার চীনেরও তো স্বার্থ রয়েছে, তাদের স্বার্থটা কি সেটাও আমাদের মনে রাখতে হবে। কারণ চীনারা সাধারণত তারা আলাপ আলোচনায় অত্যন্ত ভদ্রভাবে কথাবার্তা বলেন। অনেক সময় তাদের মনের ইচ্ছেটা বুঝেও নিতে হয়, অনেক সময় তা পরিষ্কার হয়, অনেক সময় উচ্চারণ করেন না। কিন্তু আমি প্রায় 4.5 বছর ছিলাম, ERDর সচিব ছিলাম। সেখান থেকে তাদের এবং বাংলাদেশ চায়না জয়েন্ট ইকোনমিক কমিশনের কো-চেয়ারম্যানও ছিলাম। লক্ষ্য করেছি যে তারা অত্যন্ত সুচিন্তিতভাবে, অত্যন্ত আন্তরিকভাবে এগোতে চান এবং এখানকার যদি আমরা এর রেসিপ্রোকেট করতে পারি ভালোভাবে, তাহলে কিন্তু এই যে কতগুলো আমাদের অত্যন্ত বড় বড় মেগা প্রজেক্ট কিন্তু এখানে এসছে, প্রত্যেকটা দেখুন মেগা প্রজেক্ট। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারে আপনার অনেকগুলো প্রজেক্ট হয়েছে, আমরা একটা যুগান্তকারী পরিবর্তন সূচিত করতে পারি। আজ যে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন নতুন আপনার মধ্যম আয়ে আমরা পৌঁছে যাব, আমরা দারিদ্র্যকে দূর করে দেবো, মিউজিয়ামে পাঠিয়ে দেবো, এইসব কথা আমরা চিন্তা করছি। এটা কিন্তু সত্যি সত্যি সম্ভব হতে পারে। কিন্তু চায়নার যে সানসেট ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে এখানে, তারা অনেকগুলো রিলোকেট করতে পারে বাংলাদেশে। এই 100 একর জমি কিছুই নয়, তারা রিলোকেট করতে পারে অনেকগুলো জিনিস। এবং চীনে আমরা আমাদের যে গার্মেন্ট এক্সপোর্টও করতে পারি, কিছু আমরা করছি এবং আরও অনেক গার্মেন্ট এক্সপোর্ট করতে পারি। কারণ চীন যদিও এখন আপনার যে হাইয়েস্ট এক্সপোর্টার অফ রেডিমেড গার্মেন্টস পৃথিবীতে, কিন্তু চীনের যে শ্রমমূল্যটা বেড়ে যাচ্ছে, সেজন্য আমরা চীনের ওখানে আমরা এক্সপোর্ট করতে পারি। এবং রিলোকেশন ইন্ডাস্ট্রি শুধু পোশাক শিল্পে নয়, আরো অন্যান্য বাণিজ্য ঘাটতির কথাটা বারবার এসছে, যে এটা কিভাবে কমানো যায়। আমরা একটা বিরতি নিয়ে আসি। বলবো বাণিজ্য ঘাটতির ব্যাপারে আমাদের দেখতে হবে যে তারা যেখানে ইন্ডাস্ট্রি করবেন, এগুলো যাতে তারা ইম্পোর্ট করতে পারেন, তার একটা ব্যবস্থা করার প্রয়োজন হবে। আর আমার কাছে বিনা শুল্কে আরো অনেক আইটেম আবার আরো দিতে হবে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, আরো কথা হবে। আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। বাংলাদেশ এবং চীনের মধ্যে এই সফরে 27টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আমরা দেখলাম, জানতে পেরেছি। এই যে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে, বিভিন্ন মহল থেকে একটা কথা উঠছে যে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষা হবে সেইটাও যেন বিবেচনায় রাখা হয়। দেখুন, বিভিন্ন পক্ষ থেকে বা জায়গা থেকে এরকম কোনো সন্দেহ প্রকাশ করা হয়েছে বলে আমার জানা হয়নি। না, সন্দেহ না, মানে এটা একটা বা চিন্তা, মানে বলা হচ্ছে যে আমাদের স্বার্থ যেন রক্ষা করি আমরা। একটি কোয়ার্টার থেকে এসছে, এটা আমি জানি, বিশেষ একটি কোয়ার্টার থেকে। তো সেটাই আমি এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, এক্সেপ্টিং ওয়ান থিং। দেখুন, পৃথিবীতে যে কথাটা সবচেয়ে ভালোভাবে বলেছেন, এককালে তিনি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, লর্ড পামারস্টন। তিনি বলেছেন যে দেখো, আমরা
তখনও তারা একটা বড় শক্তি, যে আমরা কোনো দেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না যেখানে আমাদের স্বার্থকে আমরা রক্ষা করতে পারবো না। আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট উইল ডিটারমিন যে কোন দেশের সঙ্গে আমরা কীরকম সম্পর্ক রাখবো, 1, 2, 3, 4, 5, 6 নাকি তারও কমে। কাজে সেই প্রেক্ষিতে কিন্তু আমরাও সেটাই মনে করি, এবং বাংলাদেশের যে আমাদের পররাষ্ট্রনীতির যে স্বার্থ, যেটা আমরা স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে, শুরু হয়েছে কিন্তু আপনার বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, যখন স্বাধীন ফিরে আসলেন দেশে, তার সময় থেকে শুরু হয়েছে যে আমাদের স্বার্থটা কি, এবং সেই স্বার্থটা তিনি দেখেছেন বলে স্বাধীনতা যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন, ডাক দিয়েছিলেন। কাজে স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু যখন তিনি দেশটাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবেন, তখনই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো একটা কুচক্রী মহল, যারা কখনো বাংলাদেশকে চায়নি, তারা দেশি এবং বিদেশি মিলিয়ে। এখানে একটি কথা বলার দরকার আছে, যে এটা জানার দরকার আছে আমাদের, যে দেখুন চায়নার সঙ্গে যে সম্পর্কটা আমাদের কিন্তু আজকের না। 1955 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু চীনে গিয়েছিলেন একটা ডেলিগেশনে, হেড অফ দ্য ডেলিগেশন। কাজে তারপরে তিনি ফিরে আসার পরে চৌহানলাই ঢাকাতে এসেছিলেন বোধহয় 1962 সালে। তো এই যে সম্পর্কটা আসলো, আমাদের চলছে, মাঝখানে একটু থেমে গেল 71-এ, কিন্তু তারপরে দেখুন যখন তারা আমাদেরকে দিল, তারপরে কি হলো, একটি স্টোরি আপনাকে বলতে হবে, যে চায়নার যে তাদের প্র্যাগম্যাটিজম, যে হঠাৎ করে 79-এ ভিয়েতনামের সঙ্গে চায়নার একটা সংঘর্ষ হলো, মনে আছে বোধহয় আপনাদের। সেই সংঘর্ষে কিন্তু চায়না ওয়াজ গেটিং এ ব্যাড বিটিং, কারণ ভিয়েতনাম ছিল পাহাড়ের উপরে, ওরা ওদেরকে বহু মেরেছে। তখন তারা সিকিউরিটি কাউন্সিল মেম্বার, আমরা বাংলাদেশ, তখন আমি নিউ ইয়র্কে, তারা কাদের কাছে আসলো? তারা আসলো আমাদের কাছে, যে হেল্প আস। কীরকম হেল্প? যে তোমরা একটা রেজলিউশন নিয়ে আসো, টেবিল করো, আমরা সাপোর্ট করবো, সিকিং সিজ ফায়ার। ক্যান ইউ বিলিভ ইট? অ্যান্ড চায়না ডিড ইট। তার মানে যে চায়না যখন আমাদের বিশ্বাস করেছে যে একটা আমাদের বন্ধু, এবং সুবিধা হলো আমাদের, যেহেতু ওখানে আমাদের যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন, আমাদের যে রাষ্ট্রদূত ছিলেন খাজা মোহাম্মদ কায়সার, তাকে স্মরণ করি আমি ছিলাম তার ডেপুটি সেকেন্ড অ্যাম্বাসেডার। তো তার জন্যে এটা সম্ভব হলো, আমরা করলাম, এবং সিজ ফায়ার হয়ে গেল। এই যে ঘটনাটা বলছি আমি, যে এর থেকে প্রমাণিত হবে যে চায়নাও খুব প্র্যাগম্যাটিক। তাদের জাতীয় স্বার্থ যেরকম দেখছে, তারা আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে। এবং যে কথাটা আপনি বলেন, তার উত্তর একটাই বলবো, যে না, এখানে চায়না আমাদের এখান থেকে আপনার সেই যে বর্গীয় দেশে তারা এখানে এসে চুরি করতে, আমি মনে করি না। আমরা অত্যন্ত শক্ত অবস্থায় আছি এই ব্যাপারে। আমি একটা প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি আপনার কাছে, যেটা হচ্ছে যে আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে কৌশলগত অংশীদারিত্বের অধীনে দুই দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করতে সম্মত হয়েছে চীন এবং বাংলাদেশ। এই প্রচেষ্টার লক্ষ্যে 2021 সালের মধ্যে জ্ঞানভিত্তিক মধ্যম আয়ের দেশ এবং পর্যায়ক্রমে 2041 সালের মধ্যে উন্নত দেশে উপনীত হওয়ার একটা সম্ভাবনা আছে আমাদের। তো এই যে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করছেন, আমাদের করা হচ্ছে, সেইটা অ্যাচিভ করার জন্য চ্যালেঞ্জগুলো কি কি, সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাবো একটা বিরতি নিয়ে এসে। নিচে একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর ফিরে এলাম রেডলাইন ঢাকা। যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম, প্রধানমন্ত্রী বলেছেন 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশে উন্নীত হওয়ার একটা স্বপ্নের কথা বলেছেন। এটার জন্য চ্যালেঞ্জগুলো কি কি আমাদের সামনে? আমাদের চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের এখানে অর্থাগম আরো অধিক হতে হবে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, এবং তার জন্য যেসব প্রয়োজন, শিল্প উৎপাদন, আমাদের রপ্তানি বৃদ্ধিকরণ, এইসব ব্যাপারে কিন্তু এই যে একটা বিরাট সুযোগ এনে দিচ্ছে, এই যে চাইনিজদের সঙ্গে এই কোঅপারেশনের বিভিন্ন প্রজেক্টগুলো নেওয়া হয়েছে। আপনারা চিন্তা করে দেখুন, প্রত্যেকটি প্রজেক্ট কিন্তু বাংলাদেশের ফেল্ট নেসেসিটি। আমরা এগুলো, এইসব মেগা প্রজেক্টসগুলো যেহেতু আপনার ইয়েতে যেগুলো আছে, ইনফ্রাস্ট্রাকচারে, অবকাঠামোতে যেগুলো আছে, তাছাড়া ধরুন যে এগুলো যে ফার্টিলাইজার ফ্যাক্টরি, আমি বলেছিলাম যে শাহজালাল ফার্টিলাইজার ফ্যাক্টরি, তার প্রায় 5,000 কোটি বোধে খরচ হয়েছে, 4,800 না কত,
এর প্রায় 88% দিয়েছে ফিনান্সিং চাইনিজরা করেছে। তো এইরকম কথা হচ্ছে যে যেসব আমরা প্রজেক্ট নিচ্ছি এগুলো যদি আমরা সত্যি সত্যিভাবে টাইমলি এক্সিকিউট করতে পারি, এতে চীন একটা সুবিধা আছে যে তারা ওই ট্রান্স রিলিজ যেটা করে ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকটা স্টেপে তারা নিজেরা স্যাটিসফাইড হওয়ার পর নেক্সট ট্রান্সটা রিলিজ করে। চীনাদের সঙ্গে ওরকম কোনো অসুবিধা হবে না। আমরা সিনসিয়ারলি করি এবং আমার কাছে আমার সাজেশন হবে যে প্রত্যেকটি প্রজেক্টের জন্য আমরা প্রজেক্ট ডিরেক্টর এবং প্রজেক্ট পার্সোনাল যেগুলো ঠিক করে দিই এবং এদের জন্য ঘন ঘন ট্রান্সফার না করি। তার লেগে থাকি দিয়ে অ্যাসাইনমেন্ট থাকবে, তার কেরিয়ারের অ্যাসাইনমেন্ট থাকবে, তাহলে কন্টিনিউশন কেরিয়ার এখানে সব প্রমোশন পাক, ইন সিটু প্রমোশন পাক। কিন্তু এই প্রত্যেকটি প্রজেক্ট আপনি দেখেন যে 27টা যেটা MOU হলো এবং চুক্তি হলো, এগুলো যদি আমরা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু মধ্য আয়ের দেশ বলুন আর আপনার আধুনিক বাংলাদেশ বলুন 2014 নিশ্চয়ই হতে পারবে। চায়না যেভাবে উন্নতি করে গেছে, আমরা যদি এগোতে পারি, এগুলো খরচ করতে পারি আমাদের ভালোভাবে, তাহলে কিন্তু আরও ফান্ড আরও প্রজেক্ট অনায়াসে আসবে। তারা সেটা চাইবে, কাদের সম্পদ তাদের প্রায় অপরিমিত বলা যায়। এই সুতরাং আমাদের উচিত হবে এই অত্যন্ত সিরিয়াসলি নেওয়া এবং আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা চেষ্টা করে যাব এবং আমরা দেখব যাতে এটার মধ্যে কোনো একটা গোলমালের সৃষ্টি না হয়। স্যার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, খুব ব্রিফলি যদি বলেন, যে বাংলাদেশের প্রতিবেশী ভারত এবং চীনও একটু দূরের হলেও প্রতিবেশী, এই দুটো দেশের মধ্যে সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষা করা চলাটা বড় চ্যালেঞ্জ কিনা আমাদের জন্য? না, এটা চ্যালেঞ্জ টু দি এক্সটেন্ট যে আমরা একটা ছোট দেশ, তারা দুজনে বড় দেশ। এছাড়া যে তারাই কিন্তু আমাদের সুবিধা করে দিচ্ছে। ভারত আমাদের বন্ধু এবং আমাদের সাথে তাদের রক্তের সম্পর্ক তাদের সঙ্গে হয়েছে যুদ্ধের সময়। কাজে সেখানে আমাদের কোনো রকমের সমস্যা আমি দেখি না। আর চীন, তারা প্র্যাগম্যাটিক, তারা এগোবে তাদের মতো, তাদের স্বার্থ ছাড়া তো তারা এখানে আসবে না। কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে যে তাদের যে সমস্যাগুলো আছে সেখানে তারা যাচ্ছে যে সেগুলো যেন আমরা বুঝি। সেগুলো সে কথাগুলো তিনি নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রী আলাপ করেছেন। এই দিক দিয়ে আমি যে বলবো, যে এক সেন্টেন্সে বলবো যে চীন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব 1955 সালে গিয়েছেন চীনে, আজকে তারই কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সেটা আমরা সম্পূর্ণ। ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকে ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার। ধন্যবাদ।